ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। আজারবাইজানের বিমান বিধ্বস্তের আগে বিকট শব্দ হয়েছিল। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৭। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে অস্থিরতা, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হানো অভিশংসিত। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত। ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের। ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী হুথিরা। হামলার এ ঘটনায় বিমানবন্দরটির কার্যক্রম ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার ২৭ ডিসেম্বর ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ সময় মধ্য ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখো মানুষকে বাংকারে পাঠানো হয়। টাইমস অব ইসরায়েল বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইউরোপ থেকে আসা ৪টি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরে আশেপাশে না আসার জন্য নির্দেশনা দেওয়া হয়। যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ৩০ মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে। জরুরি অ্যাম্বুলেন্স সেবা দ্য মেগান ডেভিড আদম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বাংকারে প্রবেশের সময় ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুতিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরে ইসরায়েল ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টা হামলা চলছে। গতকাল বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইয়েমেনে ইরান সমর্থিত হুথি আন্দোলনের সাথে যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হুথি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরসন আধানম গেব্রেয়েসুস এ হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এছাড়া তাকে বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন। আজারবাইজানের বিমান বিধ্বস্তের আগে বিকট শব্দ হয়েছিল। পশ্চিম কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার আগে হঠাৎ বিকট শব্দ হয়েছিল। বিমানটি থেকে বেঁচে যাওয়া ২ জন যাত্রী বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। গত বুধবার বড়দিনে আজারবাইজান এয়ারলাইন্সের ওই বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই এটি কাজাখস্তানের আক্তাউয়ের কাছাকাছি স্থানে বিধ্বস্ত হয়। আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট J28243 বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে নির্ধারিত রুট থেকে কয়েকশো মাইল দূরে কাস্পিয়ান সাগরের বিপরীত পাশে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি রাশিয়ার দক্ষিণাঞ্চলের যে এলাকা অতিক্রম করেছে সেখানে ইউক্রেনের ড্রোন হামলা এড়াতে বেশ কয়েকবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে মস্কো। এ পর্যন্ত আজারবাইজানের বিমানে থাকা ৬৭ জন যাত্রী ও ক্রুদের মধ্যে ৩৮ জনের নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে অন্তত ১৬ জন রুশ নাগরিক ছিলেন। বিমানটি থেকে বেঁচে ফিরেছেন ২৯ জন। বিমান থেকে বেঁচে ফেরা শুভনকুল রাখিমভ নামে এক যাত্রী রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণের পর আমি ভেবেছিলাম বিমানটি বিধ্বস্ত হবে। তিনি বলেন, এরপরে আমি প্রার্থনা করা শুরু করি। আমি ধরে নিয়েছিলাম জীবনের শেষ সময় চলে এসেছে। শুভনকুল রাখিমভ বলেন, এটা স্পষ্ট যে বিমানটি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে হচ্ছিল বিমানটি পাগল হয়ে গেছে। আমি আর ওই বিমানে উঠতে চাইব না। বিমানের আরেক যাত্রী রয়টার্সকে বলেছেন, তিনিও বিকট শব্দ শুনেছেন। ভাফা সাভনোয়া নামে ওই যাত্রী বলেন, আমি খুব ভয় পেয়েছিলাম। দ্বিতীয় একটি শব্দও পেয়েছিলাম। এরপর একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে বিমানের পেছনে চলে যেতে বলেন। ২ যাত্রী জানিয়েছেন, বিস্ফোরণের পর কেবিনে অক্সিজেনের মাত্রা নিয়ে সমস্যা হয়েছিল বলে মনে হয়েছে। যাত্রীদের কাছ থেকে এসব উদ্ধৃতি থেকে বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে সেটি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ ঘটনার পর শুক্রবার আজারবাইজান এয়ারলাইন্স রাশিয়ার অভিমুখের ফ্লাইট বাতিল করেছে। তারা বলেছে, প্রযুক্তিগত কিংবা কৃত্রিম হস্তক্ষেপের কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। যদিও এটি নিয়ে বিশদ ব্যাখ্যা দেয়নি তারা। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ঘটনার তদন্ত সংশ্লিষ্ট আজারবাইজানের ৪টি সূত্র গতকাল রয়টার্সকে জানিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৭। গাজা ভূখণ্ডে গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৯৮ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর
থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ৪৫,৪৬৩ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,০৮,০৩৮ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার বিবৃতিতে আরও বলা হয়, নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির স্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব সত্ত্বেও অবৈধ ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ওঠা একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের অব্যাহত নিন্দার পরও নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে অস্থিরতা, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হানও অভিশংসিত। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে শুক্রবার ভোটাভুটির মাধ্যমে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুককে অভিশংসিত করা হয়েছে। এই অভিশংসন এমন এক সময় ঘটল যখন প্রেসিডেন্ট ইউন সুক ইউল অভিশংসনের মাত্র ২ সপ্তাহ পেরিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী হানকে অভিশংসনের জন্য প্রয়োজন ছিল ১৫১ ভোট, তবে তার বিরুদ্ধে ভোট পড়েছে ১৯২টি, যা প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি। ভোটের সময় পার্লামেন্টের পরিস্থিতি ছিল উত্তপ্ত। স্পিকার ইউন সুক ঘোষণা দেন যে অভিশংসন প্রস্তাব পাশের জন্য ১৫১ ভোটই যথেষ্ট। তবে ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টি বা পিপির আইন প্রণেতারা এই ঘোষণায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ভোটের সময় ক্ষমতাসীন দলের আইন প্রণেতারা ভোট কক্ষের মাঝখানে এসে জড়ো হন এবং স্লোগান দিতে থাকেন। তারা স্পিকারের পদত্যাগ দাবি জানান এবং বেশিরভাগই ভোট বর্জন করেন। বর্তমানে দক্ষিণ কোরিয়ার ৩০০ আসন বিশিষ্ট পার্লামেন্টে বিরোধী ডেমোক্রেটিক পার্টি ও তাদের জোটের দখলে রয়েছে ১৯২টা আসন। এই সংখ্যাগরিষ্ঠতার জেরেই হান ডাক সুকের অভিশংসন নিশ্চিত করা হয়েছে। এই মাসের শুরুর দিকে সামরিক আইন জারি করতে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিশংসন করে পার্লামেন্ট। এরপর ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী হান ডাক সুক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে বিরোধী দলীয় সংসদ সদস্যরা অভিযোগ করেন, ইউনের অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে হান ডাক সুক সহযোগিতা করেননি। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়। হান ডাক সুককে অভিশংসনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে হলে সাংবিধানিক আদালতের অনুমোদন প্রয়োজন। আদালত এই সিদ্ধান্ত বহাল রাখবে কিনা তা জানাতে ১৮০ দিন সময় পাবে। অভিশংসনের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হান ডাক সুক বলেন, আমি ন্যাশনাল অ্যাসেম্বলির সিদ্ধান্তকে সম্মান করি। এখন সাংবিধানিক আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। ইউনের অভিশংসন মামলার বিচারক নিয়োগে বাধা দেওয়ার অভিযোগে বিরোধীরা হানের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনেন। বর্তমানে সাংবিধানিক আদালতের ৯ সদস্যের বেঞ্চে ৬ জন বিচারক রয়েছেন। আইন অনুযায়ী ইউনের অভিশংসন বহাল রাখতে হলে অন্তত ৬ জন বিচারককে সমর্থকের প্রয়োজন। তবে যদি তাদের মধ্যে একজনও বিপক্ষে যান, তাহলে ইউনের অভিশংসন প্রক্রিয়া ব্যর্থ হতে পারে। দক্ষিণ কোরিয়ার এই রাজনৈতিক সংকট কেবল অভ্যন্তরীণ নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গভীর প্রভাব ফেলতে পারে। এখনও পুরো দেশ তাকিয়ে আছে সাংবিধানিক আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।